অবশেষে আবারও চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করে এক হয়ে গেলেন ঢাকা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার সে বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক ডিপজল। এই বিষয়টা নিয়ে আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনবো, তাই এক মুহূর্ত না টেনে সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাদের ফিল্মের দিকে মায়া নাই, তাদের মায়া হইলো টাকার দিকে, কে কত কামাইতে পারে। অনেকেরই সাকিব অ্যালার্জি আছে। শাহিন বলে আপনি এখান থেকে চলে যান, না গেলে মাইরও খাইতে পারে। তারা যেই টাকাটা লুটপাট করছে, এই টাকা দিয়ে যদি কোনো সন্ত্রাসী ভাড়া করে কিংবা কোনো অন্য মানুষ ভাড়া করে, তখন তো আমার জন্য বিপজ্জনক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটু ভিডিওতে। প্রতিদিনের মতো আমি সিরিয়াত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনার যারা আমাদের চ্যানেলটা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়গুলো আমরা মুখ থেকে একটু বিস্তারিত শুনে আসবো। ইপুন আমার সামনে কোনদিন আনবো না, ওর চেহারা আমার দেখার ইচ্ছা নেই। ওর রকম মেয়ে আমারে বলে ওর শিক্ষিত, আমার মেয়ের সার্টিফিকেট দেখলে ও কাইতে পড়ে যাবে। তো ওর কি শিক্ষার যোগ্যতা আছে, কি সে পড়ছে, ওরে পড়াবে ভালো করে। পড়ার শিক্ষা হইলে আমার ছেলে মেয়ের কাছে শিক্ষা নিয়ে যেতে হবে। তাদের ফিল্মের দিকে মায়া নাই, তাদের মায়া হইলো টাকার দিকে, কে কত কামাইতে পারে, কে কত 2 নম্বরই লাইনে দৌড়াইতে পারে। শক্তির নাম ডাইরেক্ট তো বলা যায় না। তা আমাদের মুগ্ধা জেনে লাভটা কি? আপনারাই তো জানেন কে কি করছে। একটু শিল্পী সমিতির প্রসঙ্গে আসে। আর শিল্পী সমিতির নির্বাচনে যে টানা হেঁচড়া বা চেয়ার নিয়ে যে টানা হেঁচড়া হচ্ছে, এটা আসলে কিভাবে দেখেন, বা এখানে কি মধু আছে? এটা কি আসলে সিনেমার প্রভাব পড়ছে কিনা, বা শিল্পীদের উপর প্রভাব পড়ছে কিনা? আসলে যারা নির্বাচন করেছে বা করছে, তাদের ফিল্মের দিকে মায়া নাই, তাদের মায়া হইলো টাকার দিকে, কে কত কামাইতে পারে, কে কত 2 নম্বরই লাইনে দৌড়াইতে পারে। ওইটা খুব ভালো কাজ বুঝে। কিন্তু ফিল্ম বানাবে বা ফিল্ম নিজে করবে, ওই ধান্দায় কেউ নাই। কাজ করছে যে যেভাবে কামায় নিতে পারে, ওই লাইনে খুব ভালো বোঝে। আর আমাদের দেশে তো পিছনের বেগের লোক থাকে অনেক। এই পিছনের লোকগুলো সরে যাওয়া উচিত আমি মনে করি। ফিল্ম ইন্ডাস্ট্রি একটা, আমরা ফিল্মটাই বুঝি ভালো। আমরা পিছনে কে আছে, কে রইলো, কার টেলিফোন আসলো, কে ভয় পেলো, কে কি করলো, ওইগুলো আমাদের ফিল্ম পাড়াটায় না করলে আমি মনে করি ভালো কিছু হবে। শক্তির নাম ডাইরেক্ট তো বলা যায় না, তাতে আপনারও বোঝার লোক না, বোঝেন সবই। তা আমাদের মুগ্ধা জেনে লাভটা কি? আপনারাই তো জানেন কে কি করছে, কে কোন লাইনে ধরছে। আমার কাছে ফোন আসে নাই, ডাইরেক্টই চলে আসছিল, চলে এসে বলছিল যে অনেক কথাই। তারপর টেলিফোন ধরাই দিল, এই ডিপজল একটু এই কাজ করে দিন। তা আমি বলছি যে ভাই, একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তারপরে বলার পর যতটুকু চেষ্টা করার হয়েছে, তারপরে তো হইল না। নিপুণ তো বেশি পাস করেনি, ওরা কোর্টের থেকে রায়ও তো দেয়নি যে চেয়ারে বসো। তারপরে 2 বছর বসে গেল। তবে এটা ঠিক না। নির্বাচন তুমি মেনে গেল, যেরকম আমাদের নির্বাচন মেনে গেল, গলায় মালা দিয়ে গেল, সব কিছু দিল। কয়দিন পর 1 মাস পর ওনার খেয়াল হইল যে আমি বোধহয় জিতছিলাম। ওটা স্বপ্নে দেখছে বোধহয়, স্বপ্নে দেখে ও পাল্টি খেয়ে গেল। এর তো ঠিক না। এখন যদি মনের ভিতরের কথাটা একটু জানতে চাই, ধরেন নিপুণ সামনে আসে, তাকে আসলে কি বলতে চাইবেন? নিপুণ আমার সামনে কোনদিন আনবো না, ওর চেহারা আমার দেখার ইচ্ছা নেই। কারণ যদি লিগেল কোনো কথা বলতো, ওর রকম মেয়ে আমারে বলে ওর শিক্ষিত। আমার মেয়েও পড়ে আসছে লন্ডন থেকে। লন্ডন থেকে আমার মেয়েকে পড়ায় নিয়ে আসছে। ও BBA পাস করে আসছে লন্ডন থেকে। আমার মেয়ের সার্টিফিকেট দেখলে ও কাইতে পড়ে যাবে। তা আমি বলতে চাই না অন্য মেয়ের কথা, ওর মেয়ের কথা বলতে চাই না, বা আরেকজনের কথা বলতে চাই না, ওর কথা আমি বলতে চাই না। কারণ ও ডিপজলে বলে ওর শিক্ষিত। তো ওর কি শিক্ষার যোগ্যতা আছে, কী সে পড়ছে, কী বা ওর ওই পড়ালেখারই, ও কারে কি দেখায়? ও পড়ালেখা করলে কি অনেক উপরে উঠে যায়? পড়ালেখাতেই সব। তা আমার 3টা ছেলে 1টা মেয়ে, দেখুক না, বসুক না, পড়ুক না, পরে পড়াবে ভালো করে। পড়ার শিক্ষা হইলে আমার ছেলে মেয়ের কাছে শিক্ষা নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলার ইচ্ছা নেই, আর মন মানসিকতা নেই।
অনেকেরই সাকিব অ্যালার্জি আছে। শাহিন বলে আপনি এখান থেকে চলে যান, কারণ না গেলে মাইরও খাইতে পারে। তারা যেই টাকাটা লুটপাট করছে এই টাকা দিয়ে যদি কোনো সন্ত্রাসী ভাড়া করে কিংবা কোনো অন্য মানুষ ভাড়া করে তখন তো আমার জন্য বিপজ্জনক। তা আমার মরার কারণ কি, যদি কোনো কারণে আমার কোনো ক্ষতি হয় সেই কারণটাও অগ্রিম জনগণকে বলে যেতে চাই। আজকে ডিবি কার্যালয়ে আসার কারণটি হচ্ছে মেরিল প্রথম আলোর পুরস্কার কেন সাকিব খান পায়নি, এবং হচ্ছে গিয়ে বিএফডিএ অ্যাওয়ার্ডের একটি অ্যাওয়ার্ডে যেখানে গুলুই নমিনেশন পেয়েছিল, পরাণ নমিনেশন পেয়েছিল, হাওয়া ছিল না, ওইখানেও সাকিব খান পুরস্কার পায়নি। তা আমি বলেছিলাম যে অনেকেরই সাকিব অ্যালার্জি আছে। তো পরিচালক সমিতিতে এই যে বিএফডিএ অ্যাওয়ার্ড যারা আয়োজন করেছেন তাদের কাছে বিষয়টা মনে হয়েছে যে আমি তাদের বিরুদ্ধে বলেছি, এবং তাদের মধ্যে এখন একটা বিশাল ক্যাচাল চলতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। স্বপ্নধারা থেকে 1 কোটি টাকা আনছে, পরিচালক সমিতিকে দিছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দেওয়ার পরে আবার সেই অ্যাকাউন্ট থেকে আরেকজনের ব্যক্তিগত অ্যাকাউন্টে নাকি চলে গেছে 2 লাখ টাকা। তো এই আলোচনা চলতেছে। সেই আলোচনায় আবার আমি একজন নৃত্য পরিচালককে বলেছিলাম যে শাহিন সুমনের খুব কাছের, তাকে বলেছিলাম যে অনেকেই তো আলোচনা করতেছে এখান থেকে যে টাকাটা আসছে এই টাকাটা দিয়ে আগামী নির্বাচনে পরিচালক সমিতির যে নির্বাচন হবে 6-7 মাস পরে, এখানে তো তোর বন্ধু হইল গিয়া জিতে যাবে। কারণ এর আগে শাপলা মিডিয়ার 100 ছবির ডিক্লারেশন এসেছিল, আপনারা জানেন। সেই ছবিগুলো ওই বছরেরই এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। গতকালকে আমি যখন এফডিসিতে যাই, শিল্পী সমিতির সঙ্গে আমার একটি বড় কাজ হচ্ছে, মিশা ভাই, দীপজল ভাই এর উদ্যোগেই আমি উদ্যোগী হয়েছি। সেই উদ্যোগটা ইনশাল্লাহ আশা করছি ঈদের পরে সফল হবে। আমি বেড়ে প্রযোজক সমিতি যাবো, আমার সাথে দেখা গাজী মাহবুবের সঙ্গে। তো গাজী মাহবুব বললো যে প্রযোজক সমিতি যাওয়ার দরকার নেই, আসেন আমরা এদিকে যাই। গল্প করতে করতে পরিচালক সমিতিতে যাওয়া মাত্রই রানা আমাকে প্রথম প্রশ্ন করলো, হাওয়া তো জমাই দেয় নাই। তাই আমি বলছি জমা দেয় নাই, আপনারা কি চিঠি দিচ্ছেন? বলে যে আমরা 6 বার চিঠি দিছি। তাই আমি বললাম যে শুনেন, আমি তো অতীতে পত্রিকার সঙ্গে ছিলাম, আমি তো এখন ধরেন অভিনেতা পরিচালক। তো পত্রিকার নিয়ম হচ্ছে, বা আমরা যারা ভোকাল রাইজ করি, নিয়ম হচ্ছে আমরা যদি কোনো ভুল তথ্য দেই, আপনি আমাদের কাছে হচ্ছে গিয়ে আপনার তথ্যটা দিবেন যে এই যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, আমি আপনার ওইটা কারেক্ট করে দেবো। এরপরে আমি ওই একজন পরিচালকের নাম বলতে যাচ্ছি না, কারণ তাইলে সে হচ্ছে গিয়ে সামাজিকভাবে ভাইরাল হবে, আমি তারা ভাইরাল করতে চাচ্ছি না। সে উত্তেজিত হয়ে, আপনারা ফুটেজও পাবেন যদি পরিচালক সমিতিতে যান, তারা ফুটেজ দিতে চায়, দেখবেন উত্তেজিত হয়ে বলছে আপনি কে, আপনাকে কেন আমরা প্রমাণ দিব? তো অভিযোগ তো আপনি করতেছেন, আপনি হচ্ছে গিয়ে না যাই না বলছেন, তা আপনি আমাকে জানাবেন না? বাংলাদেশ সরকারই তো বলছে যে তথ্য অধিকার আইনে যে কোনো মন্ত্রণালয় আপনাকে তথ্য দিতে বাধ্য। তো সে জায়গাতে আপনার পরিচালক সমিতি, তার সাথে আমার একটা উচ্চ বাক্য বিনিময় হয়। তা আমি মনে করলাম যে এটা আমারও একটু ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি নাই প্রথমে। এর সাথে আমার তর্কে জড়ানোটা ঠিক হচ্ছে না, কারণ আমি এই তো তথ্য প্রমাণ নিয়ে কথা বলছি। আমি বের হয়ে যাচ্ছি, কিন্তু শাহিনের মনে যে এই ক্ষোভ, শাহিন বলে আপনি এখান থেকে চলে যান, মানে এমন রুট ভাষায় সে বলছে। তাই আমি বলছি যে এফডিসি তো আপনার নিজের না। তখন সে বলছে যে আপনি যাইতে হবে এখান থেকে। আমি বলছি না গেলে কি হবে, কারণ না গেলে মাইরও খাইতে পারে। 1 কোটি টাকার মধ্যে অন্যান্য মানুষের যা সত্য, আমরা কি করি, আমরা তো তথ্য উপাত্ত দিই বিভিন্ন সূত্রে শোনা। সর্বোচ্চ হচ্ছে গিয়ে এফডিসিকে 5 লাখ দেওয়ার পরে পরিচালক সমিতিকে, এই কাঁচা টাকাটা তো তাদের হাতে। কালকে আমি কেন তার সাথে যুদ্ধে মানে যাই নাই বা তার সাথে তর্ক করি নাই, কারণ ওইটা আপনারা জানেন যে একটা ভুক্ত এলাকা, কেপিআই ভুক্ত এলাকা। তারা কেপিআই ভুক্ত এলাকায় যদি মারামারি হয় বা হয়, এটা যেভাবে সরকারের বদনাম এবং প্রশাসনিকভাবে একটা লজ্জাকর ব্যাপার। আমি এই ঘটনাটাতে আর বাড়াবাড়ি করতে চাই না। আমি নিরাপত্তাহীনতার কারণে আজকে এখানে আসছি জানতে, যে এখানে অভিযোগ করতে হলে আমাকে কি কি প্রক্রিয়া পার করতে হবে, যে আগে থানায় জিডি করতে হবে না এখানে অ্যাপ্লিকেশন দিতে হবে, এইটা জানার জন্যই আসলে মূলত আমি ডিবি কার্যালয়ে আসা। আক্রমণ করার তার যে ভঙ্গিটা আছে, যে সে ওই মুহূর্তে পারলেই আমার গায়ে হাত তোলে, কিন্তু হয়তো তার মাথায় ওইটা চিন্তা ছিল যে কেপিআই ভুক্ত এলাকা, এখন সে বাইরে আসে, সে তো কিছু করতে পারবে না। কিন্তু আমার ধারণা যে তারা যেই টাকাটা লুটপাট করছে এই টাকা দিয়ে যদি কোনো সন্ত্রাসী ভাড়া করে কিংবা কোনো অন্য মানুষ ভাড়া করে তখন তো আমার জন্য বিপজ্জনক। তাই আপনাদের মাধ্যমে এবং প্রশাসনকে জানানোর জন্যই আজকে আমার এই উদ্যোগ। আর আমি 18 সংগঠনের নেতা খসরু ভাইকে জানাইছি। খসরু ভাই বলছে যে আপাতত আপনি একটু অপেক্ষা করেন। ইকবালও গিয়ে আলোচনা করে আসছে, ইকবালের কাছে সে বলছে যে বেটা এই ব্যাপারে আলোচনা করবো না, কারণ বন্ধু মানুষ তারা বলছে। আমি সবসময় বলি যে আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আমার মরার কারণ কি, যদি কোনো কারণে আমার কোনো ক্ষতি হয় সেই কারণটাও অগ্রিম জনগণকে বলে। বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।